হ্যালো বন্ধুরা, সোপান এইচএস টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজ তোমাদের আমি জিওগ্রাফির একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেটা ক্লাস 12-এর ফিজিক্যাল জিওগ্রাফির সেকেন্ড চ্যাপ্টার, যার নাম তোমরা দেখতেই পাচ্ছ, ওয়ার্ক অফ গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস। অর্থাৎ আমাদের যে ভৌমজল এবং তার দ্বারা যে সমস্ত ল্যান্ডফর্মগুলো, সেইগুলো সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। আজকে হচ্ছে আমাদের পার্ট 1। এই চ্যাপ্টারটা ততটাই কম্পিটিটিভ স্টুডেন্টদের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড ও কনসেপ্ট আছে যা অন্যান্য ভূগোল চ্যাপ্টার পড়তে গেলে প্রচুর পরিমাণে দরকার হয়ে পড়ে আমাদের। এমনিতেও এই চ্যাপ্টারটা নিয়ে অনেক স্টুডেন্টদের মধ্যে কনফিউশন থেকেই যায়। এই চ্যাপ্টারটা তাই এতটাই বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা একদিনে শেষ হবে না, বেশ কয়েকটা ক্লাস লাগবে। তবে আজকের ক্লাসটা যদি তুমি ভালো করে বুঝতে না পারো, তাহলে পরবর্তী ক্লাসগুলি বুঝতে অসুবিধা হবে। তাই একদম স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে অল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। তার আগে একটা রিকোয়েস্ট বন্ধুরা, এই সেশনটা যত পারো বন্ধুদের শেয়ার করো এবং অবশ্যই লাইক করো, কারণ অতি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে আজ। চলো আচ্ছা, তার আগে 12 ক্লাসের আজকের যে 12 ক্লাসের যে সিলেবাসটা সেটা একবার দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের সবার বইতেই সিলেবাসটা রয়েছে, তা আমি এখানে একবার মেনশন করে দিয়েছি যাতে তোমাদেরও সুবিধা হয় একবার, বা আমারও পড়াতে সুবিধা হয়। তো 12 ক্লাসের জিওগ্রাফিকে আমরা দুভাগে ভাগ করেছি। এখানে একটা আছে ফিজিক্যাল জিওগ্রাফি এবং ইকোনমিক জিওগ্রাফি, যেরকমটা বইয়ে রয়েছে সিমিলারলি একইভাবেই এখানেই আমি ডিভাইড করেছি। ইংলিশ বাংলা দুটোতেই রেখেছি। আমরা সবসময় পড়ার ক্ষেত্রে ইংলিশ আর বাংলা দুটোকে সঙ্গে রেখেই সামনের দিকে এগিয়ে যাব, কারণ ভবিষ্যতে তোমরা কেউ বিএতে ভূগোল অনার্স নিয়ে পড়বে, এমএ করবে, মাস্টারি করবে, এমনকি বিভিন্ন চাকরির ক্ষেত্রে তোমার ভূগোল সাবজেক্টটা থাকবে এবং সেখানে ইংলিশ থাকছে, তাহলে তোমাকে অবশ্যই এই ইংলিশটা জিওগ্রাফির সাথে সাথে বুঝে নিতে হবে। শুধু বাংলা বুঝলে চলবে না, ইংলিশটাও বুঝতে হবে। ঠিক আছে, চলো তাহলে। প্রাকৃতিক ভূগোল মানে ফিজিক্যাল জিওগ্রাফি, আর একদিকে রয়েছে আমাদের ইকোনমিক জিওগ্রাফি। তাহলে ফিজিক্যাল জিওগ্রাফির ক্ষেত্রে আমাদের 10খানা রয়েছে, আর এদিকে আমাদের ইকোনমিকের 9খানা রয়েছে। ফিজিক্যাল জিওগ্রাফির ক্ষেত্রে প্রথম যে আমাদের রয়েছে সেটা হচ্ছে ভূমিরূপ সংক্রান্ত প্রক্রিয়া। এটা আমরা আগের ক্লাসে করে নিয়েছি। যারা তোমরা দেখোনি, একবার আগের ক্লাসটা দেখে নিয়ে সেই ক্লাসটা দেখো, তাহলে তোমাদের অনেক বেশি বুঝতে সুবিধা হবে এবং আমার পড়ার স্টাইলটাও তোমরা আগে থেকে বুঝে যেতে পারবে, আর তোমাদের বুঝতেও সুবিধা হবে। ভূমিরূপ সংক্রান্ত প্রক্রিয়া একটাই ক্লাস হয়েছে, একদিনে আমি শেষ করে দিয়েছি। চ্যাপ্টারটা খুবই ছোট চ্যাপ্টার ছিল, একদিনে শেষ হয়েছে। কিন্তু আজকে আমরা কোনটা শিখব? সেকেন্ড চ্যাপ্টার শিখব ফিজিক্যাল জিওগ্রাফির ওয়ার্কস অফ গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড ল্যান্ডফর্মস, অর্থাৎ ভৌম জল সংক্রান্ত কাজ ভূমিরূপ। এটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, একবার তোমরা এটা আরেকবার দেখে নিও। যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে। আমি আর এত কিছু বলে সময় নষ্ট করছি না, সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি। ঠিক আছে, চলো। আর তোমাদের 12 ক্লাসের যে নাম্বার ডিভিশন, কোন অধ্যায়তে কত নাম্বার আসবে, সেটা আমি নেক্সট ক্লাসে ওই 5 মিনিটের জন্য নিয়ে নেব। 5 মিনিটে সেটা বলে দেবো। ঠিক আছে, কোনটাতে কত নাম্বার আসবে। তো সেটা নিয়ে অত তোমাদের চিন্তা করতে হবে না। চ্যাপ্টার ওয়াইজ ক্লিয়ার করো। সেই নাম্বার যাই আসুক, যে অধ্যায় থেকে, আমাদের পুরো জিনিসটাই পড়তে হবে। ঠিক আছে, কারণ আমাদের যে নাম্বার সিলেবাসটা, সিস্টেমটা, সেটা আমরা কোনো অধ্যায়টাকেই বাদ দিতে পারবো না। সেটা বড় কোশ্চেনের জন্য বাদ দিতে পারবো না, আবার ছোটো কোশ্চেনের জন্য বাদ দিতে পারবো না। তো সেটা নিয়ে তোমরা চিন্তা করো না। ঠিক আছে, তাও আমি একবার নেক্সট ক্লাসে 5 মিনিটের জন্য তোমাদের বলে দেবো। কোনো চাপ নেই, শুধু তুমি সিলেবাসটাকে বোঝার চেষ্টা করো আর চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা A to Z ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার করো। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা পড়া শুরুই। তার আগে আরেকটা কথা বলে রাখি, আরেকবার বলে রাখি, তোমরা কি করে পড়াগুলো পড়বে, কমপ্লিট করবে না, তোমরা আগে আমার পড়াগুলো ভালো করে শুনবে, বুঝবে, চেষ্টা করবে বোঝার, এবং পরপর টপিক ওয়াইজ ধীরে ধীরে খাতায় ফরম্যাট বানাবে। এইভাবে যেভাবে আমি ফরম্যাট বানানোর চেষ্টা করেছি, আমি যখন পড়াবো তখন তুমি সেটা আরও ভালো করে বুঝতে পারবে। এইভাবে যদি পড়ো, শর্ট কোশ্চেন তো হবেই, তার সাথে সাথে বড় কোশ্চেনও আলাদা করে পড়তে হবে না। এর মাধ্যমে তুমি বড় কোশ্চেন সুন্দর করে নিজের মতো করে লিখতে পারবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আমি এখানে উপর হেডিং করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ আমার হ্যান্ড রিটেন লেখা। আশা করি তোমরা বুঝতে পারছো ওয়ার্ডগুলোর লেখা। তো প্রথমে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের ভৌমজল। ভৌমজলটা কি?
ভৌমজল মানে হচ্ছে ভূমি, অর্থাৎ ভৌমজল মানে মাটির ভিতরে যে জলটা, সেই জলটাকে আমরা বলি ভৌমজল। আগে আমার কথাগুলো ভালো করে শোনো, তারপর নিজের মতো করে খাতায় ফরম্যাট তৈরি করো। আচ্ছা, আমি এখানে লিখে রেখেছি, দেখো, প্রবেশ্য শিলাস্তরের মধ্যে অবস্থিত অপ্রবেশ্য শিলাস্তরের মৃত্তিকায় সঞ্চিত জলকে ভৌমজল বলে। তার মানে কি, আমাদের মাটির মধ্যে যে কোনো জলকে আমরা কি বলবো, ভৌমজল। আর সেই ভৌমজলটা কখনোই কিন্তু অপ্রবেশ্য শিলাস্তরকে ভেদ করে চলে যেতে পারবে না, কারণ প্রবেশ্য শিলাস্তরটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত, তার নিচে রয়েছে অনেকটা, তারপরে রয়েছে আমাদের অপ্রবেশ্য শিলাস্তর, তারপরে আবার প্রবেশ্য শিলাস্তর থাকতেও পারে, সেটা কোনো কথা নয়, কিন্তু অপ্রবেশ্য শিলাস্তরকে ভেদ করে যেতে পারবে না। তার উপরে যে জলটা থাকবে প্রবেশ্য শিলাস্তরের মধ্যে, যার মধ্যে আমাদের কি রয়েছে, শিলার মধ্যে অনেক ফাঁক ফোকর রয়েছে, যার মধ্যে দিয়ে জল সহজে প্রবেশ করতে পারে, তার মধ্যে গিয়ে অপ্রবেশ্য শিলাস্তরে বাধাপ্রাপ্ত হয়ে জল জমে যে সঞ্চিত জল তৈরি করবে, সেটাকে আমরা কি বলবো, ভৌমজল। ঠিক আছে, এই ভৌমজল বিভিন্নভাবে সঞ্চিত হতে পারে, আমরা আস্তে আস্তে ইন ডেপথ শিখে নেব পড়ার মাধ্যমে। ঠিক আছে, চলো। আর এই তাহলে তোমরা বুঝতে পারছো ভৌমজল জিনিসটা কি বললাম। এবার তোমরা নিজের মতো করে খাতায় ফরম্যাট তৈরি করে নিজের মতো করে শর্ট করে লেখার চেষ্টা করো, এবং পরীক্ষায় সেটা ফুল বাক্যে ক্লিয়ার করবে। ঠিক আছে, এবার যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে ভৌমজল নিয়ে যে পড়াশোনা বা বিশ্লেষণ, সেটাকে আমরা কি বলবো, জিও হাইড্রোলজি বা ভৌম জলবিদ্যা। পরীক্ষায় আসতেই পারে ভৌম জলবিদ্যা কাকে বলে, তাহলে আমরা কি লিখব, ভৌমজল নিয়ে পড়াশোনা করা বা তাকে নিয়ে যে বিশ্লেষণ, পর্যবেক্ষণ ইত্যাদি করা, তাই হলো জিও হাইড্রোলজি বা ভৌম জলবিদ্যা। আর এই ভৌম জলবিদ্যার কথাটার জনককে বা যিনি এই সব বিষয় নিয়ে আলোকপাত করেছিলেন, তার নাম কি বলবো আমরা, অ্যাডমে মারিয়ত্তেকে। এখানে মা রয়সি ও তয়ত একার কয়কারে কে, মারিয়ত্তাকে। ঠিক আছে, অ্যাডমে মারিয়ত্তাকে হলো জিও হাইড্রোলজির জনক। আর একটা কথা বন্ধুরা, আগের অধ্যায়তেও পড়েছি, এই অধ্যায়তেও পড়ছি, যে সমস্ত জিনিসগুলো আমরা পড়ছি, মানে ডেফিনেশনগুলো, এক একজন এক এক ডেফিনেশন দিয়েছে, কিন্তু মনে রাখবে প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা জিনিস সেম থাকবে, মানে কি, কনসেপ্ট জিনিস সেম। তাহলে পরীক্ষায় যাই দিক না কেন, আমার কিন্তু মূল বিষয় এটাই হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো কী বলছি। ঠিক আছে, তো যাই দিক না কেন এটাই লিখবে, ভৌমজল সম্বন্ধে এ কী বললো, ও কী বললো, সেটা কথা নয়, ওরা যা লিখেছে আমি যেটা বললাম সেটা সেম জিনিস, তো একই কথায় সুন্দর করে গুছিয়ে লিখবে, ভুল হবে না। ঠিক আছে, চলো, প্রত্যেকটা সেম জিনিস, প্রত্যেকটা ক্ষেত্রে একই জিনিস। ওকে, চলো। তারপরে কি বলবো আমরা, ভৌমজল ক্লিয়ার হয়ে গেল, এবার হচ্ছে ভৌমজলের উৎস। তাহলে ভৌমজল কোথার থেকে সৃষ্টি হচ্ছে বন্ধুরা, আমরা সবাই জানি বৃষ্টি থেকে, বৃষ্টির জলটা মাটির নিচ দিয়ে গিয়ে জমা হচ্ছে। আচ্ছা, শুধু কি বৃষ্টির জলই হয় না, বৃষ্টির জল ছাড়া আরও অনেক কিছু হতে পারে, চলো সেগুলো আমরা ধীরে ধীরে ক্লিয়ার করব। ভৌমজলের প্রধান উৎস কি, এখানে আমি পরপর লিখে দিয়েছি, বৃষ্টি, তুষারপাত, এছাড়াও আরও কী কী থাকতে পারে। এক নম্বর আমি এখানে লিখেছি আবহিক জল, মানে কি, মেটোরিক ওয়াটার। মেটোরিক ওয়াটার, মেটোরিক ওয়াটারটা কি না, অধক্ষেপণ। অধক্ষেপণের মাধ্যমে ভূগর্ভে বা আমাদের ভূপৃষ্ঠের জলটা যখন ভূগর্ভে জমা হচ্ছে, সেই যে জল সঞ্চিত, সেটাই হচ্ছে আবহিক জল। আর অধক্ষেপণ জিনিসটা কি, অধক্ষেপণ হলো যে কোনো জল যখন বাষ্পকারে আকাশে ঘনীভূত হয়ে আমাদের ভূপৃষ্ঠে পুনরায় ফিরে আসে, সেই জলটাকে আমরা বলি অধক্ষেপণ। এই অধক্ষেপণ 6 রকম হতে পারে, যেমন বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, স্লিট, শিশির, তুহিন, যে কোনো অধক্ষেপণ হতে পারে। তাহলে সেই জলটাই কি হচ্ছে না, আমাদের ভূগর্ভে মাটির মাধ্যমে ভূগর্ভে জমা হচ্ছে, সেই জলটাকে আমরা কি বলবো, ভৌমজল। তাহলে এটা কি হলো, অধক্ষেপণের মাধ্যমে হলো, তাই আমরা এই জলটাকে কি বলবো না, আবহিক জল বলবো। এই আবহিক জল 3000 ফুট পর্যন্ত বিস্তৃত হতে পারে। তাহলে ভূগর্ভে 3000 ফুট পর্যন্ত আবহিক জলটা চলে যেতে পারে ম্যাক্সিমাম। আর কি বলবো, এই আবহিক জলই হচ্ছে ভৌমজলের সবচেয়ে প্রধান উৎস। তাহলে আবহিক জলের মাধ্যমে কিন্তু আমাদের ভৌমজলে সবচেয়ে বেশি জল সঞ্চিত হয়ে থাকে। তাহলে দেখো, আমি 3টে শুধু একটা ওয়ার্ড লিখেছি, কিন্তু পরীক্ষা যখন লিখব একটু বিশ্লেষণ করে লিখবো এই ওয়ার্ডগুলো। আশা করি তোমরা বুঝতে পারছো আমার কথাগুলো। যেটুকু তোমরা নিজে বুঝতে পারবে না সেটাই সুন্দর করে খাতায় নোট করবে। ঠিক আছে,
আর যেটা আমরা জানি সেটা শুধু শুধু লিখে টাইম পাস করার কোনো দরকার নেই, আমাদের স্মার্টলিভাবে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এবার ভৌমজলের নেক্সট যে উৎস সেটা হচ্ছে জন্মগত বা সহজাত উৎস বা কোন্যাট। ঠিক আছে, সহজাত উৎস কি না, পাললিক শিলায় সঞ্চিত, এক কথায় বলতে গেলে পাললিক শিলায় সঞ্চিত যে জল, সেই জলটাকে আমরা বলবো সহজাত জল। বিশেষ করে সমুদ্র গর্ভে যে পাললিক শিলা প্রস্তুত যখন হচ্ছে, সেই সময় অনেক জল ওই শিলার মধ্যে সঞ্চিত হয়ে যায়। সেই সঞ্চিত জলটা কি হচ্ছে না, ভূগর্ভে যে জল ছিল আগে, সেই জলের মধ্যে সেই জলটা মিশে যায়। আস্তে আস্তে অভিস্রবণ প্রক্রিয়ায়, মানে চুয়ে চুয়ে সেই জলটা সেই ভূগর্ভে যে জল ছিল সেই জলের সাথে মিশে যায় পাললিক শিলার মাধ্যমে। পাললিক শিলাজাত যে সমস্ত আমাদের শিলামণ্ডল তৈরি হয়েছিল ভূগর্ভে, সেই জলের সাথে মিশে গেল, ফলে একটা যে জল তৈরি হলো, সেই জলটাকে আমরা কী বলবো, জন্মগত বা সহজাত জল, ভৌমজলের উৎস একটা। ঠিক আছে, আর নেক্সট 3 নম্বর যে উৎস সেটা হচ্ছে উৎছন্দ জল। উৎছন্দ জল কাকে বলবো? উৎছন্দ জল হচ্ছে ম্যাগমেটিক জল। ম্যাগমেটিক, তাহলে ম্যাগমেটিক থেকে বুঝতে পারছো ম্যাগমা, তাহলে ম্যাগমা থেকে যে জল তৈরি হবে সেই জলটাকে আমরা বলবো ম্যাগমেটিক জল বা খনিজযুক্ত জল। অবশ্যই সেই জলটা কী হবে, উত্তপ্ত হবে, যদিও সেটা পরবর্তীকালে ভৌমজলের সাথে মিশে গিয়ে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু জলটা কিন্তু ভালো না, সেক্ষেত্রে কিন্তু জলটা বিষাক্ত তখন। ঠিক আছে, বা খারাপ। তাহলে ম্যাগমা, তাহলে এক কথা আমরা কি বলতে পারি, যে অগ্ন্যুৎপাতের ফলে যে ম্যাগমা ভূপৃষ্ঠে প্রথমত উঠে আসলো, সেখানে যে খনিজ সমৃদ্ধ জল তৈরি হয়ে গেছিল উত্তপ্ত অবস্থায়, সেই জলটা আবার কিন্তু চুয়ে চুয়ে অভিসরণ প্রক্রিয়ায় মাটির তলে প্রবেশ করলো। মাটির তলে প্রবেশ করে কিন্তু ভৌমজলের সঙ্গে একটা সময় মিশে যাবে। ঠিক আছে, সেই জলটাকে আমরা কি বলবো তখন, উচ্ছন্দ জল বা ম্যাগমেটিক জল। তাহলে এই কথাগুলোই তোমরা সুন্দর সুন্দর করে বানিয়ে নিজের মতো করে লিখবে খাতায় নিজের, এবং পরবর্তীকালে খাতা দেখেই পড়বে। বেশি বই পড়ার কোনো দরকার নেই, যতক্ষণ না তুমি নিজের নোট তৈরি করতে পারছো ততক্ষণ কিন্তু তুমি পড়া মনে রাখতে পারবে না। ঠিক আছে, এবার নেক্সট 4 নম্বর ভৌমজলের উৎস হচ্ছে মহাসাগরীয় জল বা ওশানিক ওয়াটার। মহাসাগরীয় জল কথার অর্থ কি, এক কথায় বলবো সামুদ্রিক জল। আমি এখানে লিখে দিয়েছি সামুদ্রিক জল উপকূলে। তার মানে কি, সামুদ্রিক জলটা তো সমুদ্রে রয়েছেই, কিন্তু কিছু কিছু সময় সামুদ্রিক উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের জলটা ঢুকে যায়। ঢুকে যাওয়ার ফলে সেখানে যে ভূমি রয়েছে সেই ভূমির মাধ্যমে সেই সামুদ্রিক জলটা মাটির তলে প্রবেশ করে। মাটির তলে প্রবেশ করে অভিসরণ প্রক্রিয়ায় চুয়ে চুয়ে সেটা কি করছে না, ভৌম যে জল রয়েছে আমাদের মাটির তলে সেই জলের সাথে মিশে যায়। তখন সেই জলটাকে আমরা কি বলবো, মহাসাগরীয় জল। তাহলে সেটা সাধারণত কোথায় দেখা যায় না, সামুদ্রিক উপকূলবর্তী অঞ্চলে এই জাতীয় জল বেশি লক্ষ্য করা যায়। অবশ্যই সেটা একটু লবণাক্ত হতে পারে। ক্লিয়ার? চলো এবার আমরা নেক্সট পরবর্তী কনসেপ্টে এগোই। ক্লিয়ার? চলো, আশা করি তোমরা আগের স্লাইডটা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পারো আরেকবার রিভিশন করে দেখে নাও, তাহলে অবশ্যই তোমরা পড়াটা বুঝতে পারবে এবং নিজের মতো করে মনে রাখার চেষ্টা করতে পারবে। ঠিক আছে, চলো এবার যে কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে আমাদের ভৌমজলের নিয়ন্ত্রক সমূহ। আচ্ছা, ভৌমজল তো তৈরি হলো, ভৌমজলের উৎসগুলো আমরা পড়ে নিলাম। এবার ভৌমজলের যে উৎস তৈরি তো হলো, কিন্তু সেগুলো তো নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে, তাহলে নিয়ন্ত্রকগুলো কি কি দেখো, ভূপৃষ্ঠে যদি পরীক্ষা আসে ভৌমজলের নিয়ন্ত্রকগুলি কি কি, তাহলে আমরা লিখতে পারবো না। দেখি একবার আমি এখানে কি বলেছি, ভূপৃষ্ঠে প্রবাহিত জলের কিছুটা বাষ্পীভূত হচ্ছে। ভূপৃষ্ঠে যে জল প্রবাহিত হচ্ছে, বৃষ্টির মাধ্যমে হতে পারে, বা তুষার গলা জল হতে পারে, বা হিমবাহ জল হতে পারে, যে কোনো জল যখন ভূপৃষ্ঠে প্রবাহিত হচ্ছে তার কিছু অংশ কি বাষ্পীভূত হয়, আর 30% কী হয়, ভৌমজল হিসাবে আমাদের যে ভূগর্ভ সেখানে প্রবেশ করে এবং ভৌমজলের সঞ্চয়কে বৃদ্ধি করে। তাই তো? তাহলে ভৌমজলের সঞ্চয়ের হলো, এবং সেটা নির্ভর করছে যে সমস্ত নিয়ন্ত্রকের উপর, সেটাই হচ্ছে ভূপ্রাকৃতিক জলবায়ুগত অবস্থা। ঠিক আছে, তার মানে কি, আরেকবার আমি বলে দিচ্ছি। এক কথায় যদি আমি বলি, ভৌমজলের নিয়ন্ত্রক সমূহ, ভূপৃষ্ঠে প্রবাহিত জলের যে জলটা আমাদের ভূগর্ভে প্রবেশ করলো এবং সেটাকে যে সমস্ত প্রক্রিয়াগুলি বা যে সমস্ত নীতিগুলি আমাদের সেই ভূগর্ভের জলকে নিয়ন্ত্রণ করছে বা তাকে সঠিক পথে চলমান করছে, তাকে আমরা কি বলছি, ভৌমজলের নিয়ন্ত্রক সমূহ।
তাহলে ভৌমজলের নিয়ন্ত্রক সমূহগুলো কী কী আছে আমাদের? অধঃক্ষেপণের প্রকৃতি। 1 নম্বরে আমি এখানে লিখেছি অধঃক্ষেপণের প্রকৃতি। আমরা আগে অধঃক্ষেপণ জিনিসটা পড়ে নিয়েছি। এবার অধঃক্ষেপণের কি বলেছে না প্রকৃতি। প্রথমে আমি লিখেছি দেখো নির্ভর করে। এই নির্ভর করে না তোমরা যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারো। তার মানে কি একটা কথার মাধ্যমে কী বোঝাতে চেয়েছি বলো তো? না, অধঃক্ষেপণের প্রকৃতি ভৌমজলের নিয়ন্ত্রকের উপর বিশেষভাবে নির্ভর করে। ঠিক আছে, তাহলে এই কথাটা তুমি কিন্তু প্রত্যেকটা নিয়ন্ত্রকের উপর বেস করে লিখতে পারো, একটা বা আর একটা। ঠিক আছে, এদের মাধ্যমে তুমি কী পেলে? একটা বাক্য তৈরি করতে পারে। আর কি হতে পারে? এগুলো হচ্ছে স্মার্টলি পড়াশোনা। ঠিক আছে, চলো তারপরে আর কি লিখেছি দেখো। অন্যান্য অধঃক্ষেপণ ব্যতীত বৃষ্টি বেশি কার্যকরী। অবশ্যই, কারণ বৃষ্টির জলের পরিমাণ বেশি এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সব জায়গাতে। ঠিক আছে, তো ফলে কি হয় না অধঃক্ষেপণ ব্যতীত বৃষ্টি বেশি, অন্যান্য অধঃক্ষেপণ ব্যতীত বৃষ্টি বেশি কার্যকরী। তাহলে ভৌমজল তো বাড়বে, এমনি এমনি কি বাড়বে না? বৃষ্টি যদি বেশি না হয় তাহলে আমরা বেশি ভৌমজল পাবো না। তাহলে ভৌমজলের নিয়ন্ত্রক রূপে আমাদের অধঃক্ষেপণ হিসেবে বৃষ্টি দরকার। ঠিক আছে, এটা এখানে বলতে চাইছে। আর কি না মেরু অঞ্চলে ভৌমজলের পরিমাণ বেশি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি? মেরু অঞ্চলে বেশি বৃষ্টিপাত হচ্ছে, ফলে ভৌমজলের পরিমাণ বেশি হয় অন্যান্য অধঃক্ষেপণের তুলনায়, আর কিছুই নয়। তাহলে অধঃক্ষেপণের প্রকৃতির উপর, প্রকৃতি মানে কি অধঃক্ষেপণ হওয়াটা আর না হওয়া, এটাই হচ্ছে প্রকৃতি। তাহলে তার উপর নির্ভর করছে ভৌমজলের নিয়ন্ত্রক। এরপর নেক্সট যে নিয়ন্ত্রক রয়েছে সেটা হচ্ছে অধঃক্ষেপণের পরিমাণ। কত পরিমাণে অধঃক্ষেপণ তৈরি হবে? যত পরিমাণ অধঃক্ষেপণ তৈরি হবে তত পরিমাণে আমাদের কি ভৌমজল সঞ্চিত হবে। সঞ্চয়ের উপর নির্ভর করে, এক কথায় আমি লিখে দিই দেখো, সঞ্চয়ের উপর নির্ভর করে। তার মানে কি পরিমাণ মানেই তো আমরা বুঝতেই পারছি কী জিনিস বলতে চাইছে। তাহলে অধঃক্ষেপণ যত বেশি হবে, তাহলে যত বেশি বৃষ্টিপাত হবে তত ভৌমজল বৃদ্ধি পাবে, আর যত কম হবে তত ভৌমজল কম হবে। তাহলে এটাই হচ্ছে অধঃক্ষেপণের পরিমাণের উপর নির্ভর করছে আমাদের ভৌমজলের মানে ভৌমজল। এরপর নেক্সট রয়েছে আমাদের বৃষ্টিপাতের স্থায়িত্ব। বৃষ্টিপাতের স্থায়িত্বটা কি? অধঃক্ষেপণ তো হলো, অধঃক্ষেপণ হচ্ছে প্রচুর পরিমাণে, মানলাম অধঃক্ষেপণ প্রচুর পরিমাণে হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে না, খালি শিশির হচ্ছে, খালি শিশির হচ্ছে। ফলে দেখা যাবে বেশি পরিমাণে ভৌমজল কিন্তু তৈরি হবে না। শিশির তো খুব অল্প জল, অনেক দিন ধরে হচ্ছে, শিশির আস্তে 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 হচ্ছে। ঠিক আছে, তাহলে কিন্তু অধঃক্ষেপণ মানে অধঃক্ষেপণ হলো, কিন্তু ভৌমজলের পরিমাণ তো বাড়লো না আমাদের। অবশ্যই নিয়ন্ত্রক, কিন্তু দেখবো আমরা কিন্তু ঠিকমতো ভৌমজল আমরা পাচ্ছি না। যেমন এখানে ছোট্ট করে আমি বলে দিয়েছি দেখো, এখানে দেখো নির্ভর করে কথাটা বলে দিয়েছি, সিমিলার লাগে যেটা বললাম সেটাই। কম হলে ভৌমজল কম আর বেশি হলে ভৌমজল বেশি, তার মানে সেই একই কথা। ধরো একটা নির্দিষ্ট স্থানে বৃষ্টিপাত বা বৃষ্টিপাত হচ্ছে না, তুষারপাত হচ্ছে বা শিশির হচ্ছে, ফলে কি হলো সেখানে ভৌমজল কম হলো। বা বৃষ্টিপাত যদি বেশি হয় তাহলে ভৌমজল বেশি হবে, আর কম হলে বৃষ্টিপাত ভৌমজলের পরিমাণ কম হবে। এইটাই হচ্ছে বৃষ্টিপাতের স্থায়িত্ব। আর নেক্সট বলছে বৃষ্টিপাতের তীব্রতা। বৃষ্টিপাতের তীব্রতা মানে কি? ধরো এক কথায় আমি বলতে পারি তীব্রতা মানে তোমরা বুঝতেই পারছো জিনিসটা কি। কম সময় ধরে বৃষ্টিপাত হলো কিন্তু প্রচুর বৃষ্টি হলো, কম সময় বৃষ্টি হলো কিন্তু প্রচুর বৃষ্টি হলো, তার মানে কি ভৌমজল বৃদ্ধি পাবে? তোমরা বলো তো, কমেন্ট করে জানাও, স্কিপ করে কমেন্ট করো যে আমি একটা কোশ্চেন করছি যে প্রচুর বৃষ্টিপাত হলো খুব অল্প সময় নেই, তাহলে কি ভৌমজলের মাত্রা বাড়বে কি বাড়বে না? কমেন্ট করো। আসলে বাড়বে না, কারণ এত বেশি বৃষ্টিপাত হলো তাহলে ও সহজেই কি করবে না ভূপৃষ্ঠ বেয়ে সরাসরি খুব তাড়াতাড়ি তোমার নদীতে বা সমুদ্রে গিয়ে ওই জলের সাথে মিশে যাবে, ফলে ভৌমজলের পরিমাণ বৃদ্ধি পাবে না। কিন্তু বৃষ্টি আস্তে আস্তে হচ্ছে, কিন্তু অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে কিন্তু ও খুব সুন্দরভাবে ভৌমজলের পরিমাণটাকে বাড়িয়ে দিতে পারবে ওই জলটা, কারণ ও সহজেই ও যে আমাদের মাটি রয়েছে সেই মাটির রন্ধ্রের যে ছিদ্র রয়েছে সেই ছিদ্র দিয়ে সরাসরি অবিশ্রবণ প্রক্রিয়া ধীরে ধীরে আমাদের ভূগর্ভে প্রবেশ করতে পারবে খুব সহজেই। ফলে এই যে বৃষ্টিপাতের তীব্রতাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট ভৌমজল নিয়ন্ত্রণের ক্ষেত্রে। ঠিক আছে, চলো এবার নেক্সট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের শিলার প্রবেশ্যতা ও অপ্রবেশ্যতা। প্রবেশ্যতা মানে কি বলছি এক কথায়? প্রবেশ্যতা মানে হচ্ছে প্রবেশ করার যে মাত্রা বা ক্ষমতা, আর অপ্রবেশ্যতা হচ্ছে যেটা প্রবেশ করা যায় না। ঠিক আছে, আমি এখানে একটু লিখে রেখেছি দেখো, যে মাটি বা শিলা গঠনকারী খনিজগুলো পরস্পরের সঙ্গে আলগাভাবে লেগে থাকে ফলে ছিদ্র তৈরি হয়। অবশ্যই যে কোনো একটা সলিড
তোমার বা যে কোনো একটা মাটি কিন্তু একটা সলিড অবশ্যই, কিন্তু ওরা পরস্পরের মধ্যে যে অণু দিয়ে তৈরি হয়েছে, সেই অণু আর একটা অণুর মধ্যে একটা কী রয়েছে না, একটা ফাঁক রয়েছে, একটা রন্ধ্র রয়েছে। সেই রন্ধ্রের মধ্যে দিয়ে বা ছিদ্র দিয়ে কিন্তু সহজেই জল প্রবেশ করতে পারবে। তাহলে এই প্রবেশতাটার উপর নির্ভর করছে ভৌমজলের নিয়ন্ত্রকতা, মানে ভৌমজলের সঞ্চয়তা। এইটা যদি না থাকতো তাহলে কিন্তু ভৌমজল হতোই না। ঠিক আছে, যেমনটা আমাদের প্রবেশ্য শিলার স্তরে এটা হয় না। আমাদের ভূপৃষ্ঠের নিচে কোথাও আগে প্রবেশ্য শিলা থাকতে পারে, আবার কোথাও আগে অপ্রবেশ্য শিলাস্তরও থাকতে পারে। ঠিক আছে, সেটা কম বেশি নির্ভর করে সেখানকার পরিস্থিতির উপর। আশা করি তোমরা বুঝতে পারছো আমার কথাটা। এবার লাস্ট যে নিয়ন্ত্রকটা আমি এখানে লিখেছি সেটা হচ্ছে প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর। তার মানে কি, দেখো, প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তরের নিয়ন্ত্রক এটাও ভৌমজলের উপর নির্ভর করে। কেন নির্ভর করে? যদি প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর না থাকতো, অপ্রবেশ্য শিলাস্তর যদি না থাকতো তাহলে কি হতো, জলটা কিন্তু কোথাও বাধাপ্রাপ্ত হতে পারতো না, বা কোথাও গিয়ে জমতে পারতো না, কোথাও গিয়ে যেন একটা শেষ হয়ে যেত, বা আমরা হয়তো ভৌমজলটা কখনো পেতামই না, বা কোথাও এক জায়গার মানুষ পেত, বা আমরা হয়তো অন্য জায়গার মানুষ পেতামই না, বা ওটা দেখা যাবে ম্যাগমার সাথে বা কোরের সাথে, বা হয়তো বাষ্প হয়ে যাবে কোনো কারণে, বা যা কিছু একটা হতে পারতো। তো অপরিবেশ শিলাস্তর রয়েছে বলেই কিন্তু জলটা চুয়ে চুয়ে গিয়ে সেই অসম্পৃক্ত স্তরের উপরে অপরিবেশ শিলাস্তরের উপরে জমা হয়ে, অপরিবেশ শিলাস্তরের উপর বাধা পেয়ে জমা হয়ে সেখানে একটা বড় আকারের জলাভূমি তৈরি করছে আমাদের ভূগর্ভের মধ্যে। ফলে অপ্রবেশ শিলাস্তর দরকার প্রবেশ শিলাস্তরের নিচে। তাহলে এই জিনিসটা অবশ্যই ভৌমজলের নিয়ন্ত্রক। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথাগুলো। তাহলে এটাই পরপর নিজের মতো করে খাতায় লিখে নেবে, আগে পয়েন্টগুলো করে নাও। পয়েন্টগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে ইজিলি যে কোনো কোশ্চেন অ্যান্সার তোমরা করে আসতে পারো। তাহলে এটাও কিন্তু আমাদের 7 নাম্বার আসতে পারতো। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট স্লাইডে যাই। এবার যে টপিকটা আমাদের পড়তে হবে এই অধ্যায় থেকে সেটা হচ্ছে সছিদ্রতা বা পোরোসিটি। সছিদ্রতা বা পোরোসিটি মানে কি? প্রথমে মৃত্তিকা বা শিলা যে কণা, অর্থাৎ মৃত্তিকা বা শিলা বেশ কিছু কণা দিয়ে তৈরি হয়, অসংখ্য কণা দিয়ে তৈরি হয়। সেই অসংখ্য কণাগুলির মধ্যে একে অপরের মধ্যে একটা ফাঁক থাকে। তাহলে সেই ফাঁকযুক্ত যে অংশ সেটাকে আমরা কি বলছি? রন্ধ্র বা ফাঁক। ঠিক আছে, তাহলে একটা বড় মৃত্তিকায়, একটা বড় আকারের মৃত্তিকার মধ্যে অসংখ্য ফাঁক ফোকর রয়েছে, যেটা আমরা খালি চোখে কিন্তু দেখতে পাবো না। ঠিক আছে, তাহলে সেই ফাঁক ফোকরের সাপেক্ষে আমি সছিদ্রতাটা পাই কীরকম না, একটি নির্দিষ্ট মৃত্তিকা বা শিলার মোট আয়তনের সাপেক্ষে, একটি নির্দিষ্ট মৃত্তিকা বা শিলার মোট আয়তনের সাপেক্ষে ওই মৃত্তিকা বা শিলা মধ্যস্থ যে রন্ধ্র, সেই রন্ধ্রের মোট আয়তনের শতকরা অনুপাত। তাহলে মোট আয়তনের সাপেক্ষে শিলায় যে মোট রন্ধ্র রয়েছে সেই রন্ধ্রের আয়তনের শতকরা অনুপাত আমাকে হিসাব করে যা পাবো সেটাই হচ্ছে ওই শিলার সছিদ্রতা। তাহলে পরীক্ষায় শর্ট কোশ্চেন আসতেই পারে, সছিদ্রতা কাকে বলে। তাহলে এটাই তোমরা লিখবে। ক্লিয়ার? আশা করি তোমরা সছিদ্রতা বুঝতে পেরেছো। নেক্সট যে টপিকটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে প্রবেশ্যতা বা পারমিবিলিটি। পারমিবিলিটি কি না, প্রবেশ্যতা শিলারন্ধ্রে জল সঞ্চালনের যে ক্ষমতা বা চলাচলের যে ক্ষমতা সেটা হচ্ছে প্রবেশ্যতা। তাহলে যে শিলা জল প্রবেশ করতে পারে না তার মানে তার প্রবেশ্যতা নেই, আর যে শিলা প্রবেশ করতে পারে জল সেই হচ্ছে তার প্রবেশ্যতা। ঠিক আছে, তাহলে সেই শিলাকে আমরা কি বলছি? প্রবেশ্য শিলা বলছি। আর যে শিলা প্রবেশ করতে পারে না জল সেই শিলাকে আমরা কি বলবো? অপ্রবেশ্য শিলা, বা ওই শিলার প্রবেশ্যতা নেই। তাহলে শিলারন্ধ্রে জল চলাচলের যে ক্ষমতা সেটাই হচ্ছে প্রবেশ্যতা। সেটা তোমার শিলা বা মাটি ওয়াইজ চেঞ্জ হয়ে যেতে পারে, কারো প্রবেশ্যতা আছে কারণ নেই। ঠিক আছে, এবার যেমন দেখো অপ্রবেশ্য শিলাস্তরের কিন্তু প্রবেশ্যতা নেই, আবার প্রবেশ্য শিলার প্রবেশ্যতা রয়েছে, আমরা আগেই দেখেছি। এবার আমার যে নেক্সট যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবিল। গ্রাউন্ড ওয়াটার টেবিল মানে আমি এখানে লিখে রেখেছি দেখো বাংলায় ভৌম জলস্তর। ভৌম জলস্তর মানে ভৌম মানে মাটির ভিতরের যে জল, তার যে একটা স্তর, সেই স্তরটাকে আমরা বলবো গ্রাউন্ড ওয়াটার টেবিল। গ্রাউন্ড ওয়াটার টেবিল অর্থাৎ জল
সম্পৃক্ত স্থানে শীর্ষদেশে বা ঊর্ধ্বসীমায় জলের পরিমাণ। আমি নেক্সট স্লাইডে একটা ছবি দিয়েছি, সেই ছবিতে তোমরা অবশ্যই গ্রাউন্ড ওয়াটার টেবিলটা খুব ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? তাও একবার আমি এখানে একবার বলে দিচ্ছি। মানে কি বলতে চাইছে যে সম্পৃক্ত জল হচ্ছে সেই জলটাই যে জলটার পরিমাণ সবচেয়ে বেশি, ঠিক আছে? সম্পৃক্ত স্থানে শীর্ষদেশে বা ঊর্ধ্বসীমায় জলের পরিমাণ। সম্পৃক্ত স্তরটা কিন্তু অনেকটা বড় স্তর। সম্পৃক্ত স্তর আবার বেশ কিছুটা সম্পৃক্ত স্তরেই সম্পৃক্ত স্তরেই সবচেয়ে বেশি জল থাকে, ঠিক আছে? তাহলে সেই জলটা ঊর্ধ্বসীমা পর্যন্ত কতটা দূর বিস্তৃত, সে টোটাল জলটাকে একসঙ্গে আমরা কি বলবো? গ্রাউন্ড ওয়াটার টেবিল, ঠিক আছে? বৈশিষ্ট্য কি না, সমান্তরাল রেখা নয়। অবশ্যই মাটির নিচে যে আমার সম্পৃক্ত জলটা পাবো, মানে ম্যাক্সিমাম যে জলটা পাবো, সেটা কিন্তু সব জায়গায় সমান নয়, কোথাও বেশি কোথাও কম, ঠিক আছে? মাঝখানে দেখা যাচ্ছে ওরা অপ্রবেশ শিলাস্তর ঢুকে গেছে, এটসেট্রা এটসেট্রা। ফলে সব জায়গায় সমান্তরাল নয়। ঋতুভেদে তারতম্য লক্ষ্য করা যায়। অবশ্যই ঋতুভেদে তারতম্য লক্ষ্য করা যায়। যে ঋতুতে বর্ষা, সেই ঋতুতে ভৌমজলের সম্পৃক্ত জলটা বেড়ে যাবে, আবার যে ঋতুতে বর্ষা নেই সেই ঋতুতে কী হবে না, ভৌমজলের পরিমাণ কমে যাবে, সম্পৃক্ত জলও কমে যাবে, ঠিক আছে? এবার নেক্সট রয়েছে আমাদের ভূমিভাগের সামঞ্জস্য। ভূমিভাগের সামঞ্জস্য মানে কি? যে অঞ্চলে ভূমিটা একটু উঁচু, সেখানে কি হবে না, সম্পৃক্ত জলটাও একটু উঁচুতে অবস্থান করবে, ফলে তার যে টেবিলটা সেটা একটু উঁচুতে অবস্থান করবে, ঠিক আছে? ব্যাস এইটুকুই। এবার চলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি। দেখো, এই স্লাইডে আমি একটা ছবি দিয়েছি। এই ছবিটা যে ভালো করে বুঝতে পারবে তারা যদি এই লেখাগুলো নাও পড়ে আলাদা করে বইয়ে, তাতেও অসুবিধা হবে না। ভালো করে এই ছবিটা যদি এখন আমি বুঝে নিতে পারি এবং তারপর তোমরা যদি সেই জিনিসটা নোট করো, তাহলে জীবনে এই জিনিসটা সম্পর্কে আর ভুল হবে না। এটাই এই অধ্যায়ের সবচেয়ে মূল কনসেপচুয়াল মানে টপিক, ঠিক আছে? চলো দেখো, এখানে তোমরা একটু আগে আমরা বলছিলাম সম্পৃক্ত স্তর, ঠিক আছে? এই যে সম্পৃক্ত স্তর তোমরা দেখতে পাচ্ছ, সম্পৃক্ত স্তরে এই টোটাল জলটুকু, এই টোটালটা হচ্ছে কি আমাদের না জল। তাহলে উপরে যে লেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, এই লেয়ারটাই হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবিল বলতে পারি আমরা, ঠিক আছে? ঠিক আছে? চলো এবার আমি একটু বোঝানোর চেষ্টা করি জিনিসটা কি। এই যে ছবিটা আমি দিয়েছি, এখানে ভৌম জলের স্তরবিন্যাস। আমাদের যে জিনিসটা এই অধ্যায়ে পড়তে হয় মেন সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ভৌম জলের স্তরবিন্যাস। ভৌম জলের স্তরবিন্যাস অনেকভাবেই স্তরবিন্যাস করা যায়। আজকে আমরা 1 নম্বর শিখব জল ও বায়ুর অবস্থান ও সঞ্চালনের যে বা চলাচলের যে পরিমাণ। জল আর বায়ু, জল যেখানে আছে সেখানে নিশ্চয়ই বায়ু থাকবে। তাহলে জল আর বায়ুর সাপেক্ষে আমাদের ভৌমজলকে দু প্রকারভাবে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে অসম্পৃক্ত স্তর, আর একটা হচ্ছে সম্পৃক্ত স্তর। অসম্পৃক্ত স্তরকে আবার কি বলা হয়? বাতায়নও বলে, আবার ভাদসও বলে। আর সম্পৃক্ত স্তরকে বলা হয় ফ্রিয়েটিক। দেখো, প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে কিন্তু আমাদের জ্ঞান থাকতে হবে, নাহলে পরীক্ষা কিন্তু ভুল হয়ে যাবে। এইটাই সবসময় কনফিউশন হয়ে যায় মানে ছাত্রদের। ভাদস আর ফ্রিয়েটিক বা বাতায়ন বা সম্পৃক্ত, মানে সবসময় যেন একটু গুলিয়ে যাওয়ার ব্যবস্থাটা থাকে। কিন্তু আজকের ক্লাসটা যদি তুমি ভালো করে বুঝে নিতে পারো, তাহলে আশা করি নেক্সট টাইম আর ভুল হবে না এই বিষয়টা নিয়ে, ঠিক আছে? চলো এবার ছবিতে আমরা যাচ্ছি। অসম্পৃক্ত স্তর, এইটা হচ্ছে আমাদের কি ভূপৃষ্ঠ, ঠিক আছে? এই পোর্শনটা হচ্ছে ভূপৃষ্ঠ। মনে করি এখানে গাছ আছে, ঠিক আছে? গাছপালা আছে। তারপর আস্তে 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 চলে গেলাম, এটা হচ্ছে আমাদের অপরিবেশ শিলাস্তর। এর নিচে আর কি যেতে পারবে না। এটা হচ্ছে আমাদের অপরিবেশ শিলাস্তর, এর নিচে আর জল যেতে পারবে না। এর উপরেই যে জলটা রয়েছে সেই জলটাকে আমরা কি বলছি না, ভৌম জল, সেটা হচ্ছে সম্পৃক্ত স্তর, ঠিক আছে? আর উপরের এই পার্ট পর্যন্ত হচ্ছে কি, এরা জল ধরে রাখতে পারে না, কিন্তু চুয়ে চুয়ে এসে এই সম্পৃক্ত স্তরে এসে কি হচ্ছে না, জল জমে যাচ্ছে আর নিচে যেতে পারছে না, ও অপ্রবেশ্য শিলাস্তরে বাধা পেয়ে যাচ্ছে। ফলে একটা বড় আকারের জলাভূমি তৈরি করছে, মানে বেশি জল এখানে রয়েছে। কিন্তু তার মাঝে এইখানটাকে আমরা কী বলবো বলো তো? কৌশিক স্তর বলি। কৌশিক স্তর মানে কি, আমি একবার বেসিকটা বলে নিই, তারপর আস্তে আস্তে আসছি আবার, ঠিক আছে? কৈশিক জল মানে কি? কৈশিক স্তর হচ্ছে, দেখো ভৌম জল তো রয়েছে, তো
তো ভৌম জলের কিছু অংশ বা জলের অণুগুলো এইখানকার যে মাটিযুক্ত অণু রয়েছে সেই অণুর মধ্যে কী রয়েছে না জমে রয়েছে, ঠিক আছে, অল্প অল্প করে বেষ্টন করে রয়েছে। মানে জলের ভাগটা এইগুলোর থেকে এই কৌশিক স্তরে জলের ভাগটা একটু বেশি, ফলে এটাকে আমরা কি বলছি, কৌশিক স্তর। ঠিক আছে, চলো আরেকবার আমরা এবার লেখার মাধ্যমে ধীরে ধীরে ফরম্যাট আকারে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, চলো তাহলে অসম্পৃক্ত স্তর বোঝা গেল কোনটাকে বলছি আর সম্পৃক্ত স্তর কোনটা বলছি। অসম্পৃক্ত স্তর হচ্ছে এই টোটালটাকে আমরা বলছি অসম্পৃক্ত স্তর, আর এই পর্যন্তকে বলছি আমাদের সম্পৃক্ত স্তর। তাহলে ভূপৃষ্ঠ থেকে সম্পৃক্ত স্তরের উপর পর্যন্ত, এটা হচ্ছে সম্পৃক্ত স্তরের উপরের তল, সের উপর পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে যে এলাকা, সেই এলাকাটাকে আমরা বলছি অসম্পৃক্ত স্তর। এই অসম্পৃক্ত স্তরকে না জল ধরে রাখতে পারে না, একটু আগে আমি যেটা বললাম, সে না জল ধরে রাখতে পারে না। আর কি অসম্পৃক্ত অবস্থায় থাকে, অবশ্যই অসম্পৃক্ত অবস্থায় থাকে, সম্পৃক্ত অবস্থায় থাকে না, জল ধরে রাখতে পারে না, তাই আমরা বলছি এখানে অসম্পৃক্ত অবস্থায়। আর কি না, অবিশ্রবণ প্রক্রিয়ায় জল নামতে থাকে। তার মানে কি এখান থেকে যে জলটা নামলো, এখানে জল জল আসছে, ঠিক আছে, এখানে জল পড়ছে, তাহলে জল পড়লে কি হবে, এই অসম্পৃক্ত স্তর দিয়ে জলটা চুয়েছে অবিশ্রবণ প্রক্রিয়া ধীরে 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 সম্পৃক্ত স্তরে চলে যাবে। অবিশ্রবণ প্রক্রিয়া বা ধীরে ধীরে জলটা চুয়েছে সম্পৃক্ত স্তরের মধ্যে চলে যাবে। এই যে জলটা চলে গেল অবিশ্রবণ প্রক্রিয়ায়, তাই এই স্তরের আরেকটা নাম আছে, সেই স্তরটাকে বলা হচ্ছে, তাই আমরা বলি ভাদস স্তর। কেন ভাদস স্তর বলি, কারণ ওই যে অবিশ্রবণ প্রক্রিয়া সম্পাদন করছে বলে আমরা এটাকে বলছি ভাদস স্তর। আর এই ভাদস স্তর দিয়েই প্রবাহিত জলকে আমরা কী বলবো, ভাদস জল। যেহেতু ভাদস স্তর, তাহলে নিশ্চয়ই ভাদস জলও থাকবে। ক্লিয়ার? চলো আর কি রয়েছে না, এই স্তরে বায়ু বেশি থাকায় বায়ুপূর্ণ স্তর বা বাতায়ন বলা হয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি না, এই স্তরে বায়ু মানে কোন স্তরে, অসম্পৃক্ত স্তরে বেশি পরিমাণে বায়ু থাকে, তাই এই স্তরকে আমরা কি বলছি, বায়ুপূর্ণ স্তর বা বাতায়নও বলি। দেখো এখানে আমি নামগুলো দিয়েছি প্রত্যেকটা স্তরের, দেখো প্রত্যেকটা স্তরে কিন্তু একটা নাম নেই, দুটো তিনটে করে নাম রয়েছে, তোমরা একবার ভালো করে খেয়াল করে দেখবে। বায়ুপূর্ণ স্তর বা বাতায়ন, আমি এখানে কি লিখেছি দেখো, মৃত্তিকা বায়ু স্তর, তাহলে সে যেই আসুক, এগুলো হচ্ছে বায়ুর কণা, এগুলো যেগুলো দিয়েছি আমি সব বায়ুর কণা। কণার মাঝে দেখো ফাঁক রয়েছে, সেই ফাঁকের মাধ্যমে জলগুলো সরাসরি নিচে অবিশ্রবণ প্রক্রিয়ায় ছুঁয়ে ছুঁয়ে নিচের দিকে পড়ে যাবে। তাই আমাকে এখানে কি বলছি, তাহলে দেখো তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম, যে অসম্পৃক্ত স্তরে বায়ু রয়েছে, তাই এটাকে আমরা কি বলছি, বাতায়ন বা বায়ুপূর্ণ স্তর বা মৃত্তিকা বায়ু স্তর। ঠিক আছে, আবার দেখো অসম্পৃক্ত স্তরটা আবার তিন প্রকার কিনা, আর্দ্র মৃত্তিকা স্তর বা মৃত্তিকা জলস্তর, একই কথাই। আবার দেখো সুন্দর করে এখানে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথমে কি রয়েছে না, আর্দ্র মৃত্তিকা স্তর। আর্দ্র মৃত্তিকা স্তরের অপর নাম কি, মৃত্তিকা জলস্তর। আমি কালি চেঞ্জ করে নিচ্ছি। এই যে মৃত্তিকা জলস্তর, এই মৃত্তিকা জলস্তরকে বলা হয় আর্দ্র মৃত্তিকা স্তর। তার মানে কি উদ্ভিদের শিকড় পর্যন্ত। এই যে আমি এখানে দেখো যে ছবিগুলো দিয়েছি ভিতরে, এটা হচ্ছে আমি শিকড় আঁকার চেষ্টা করেছি, এখানে গাছপালা রয়েছে ভূপৃষ্ঠে। তাহলে স্বাভাবিক উদ্ভিদ বা যে কোনো উদ্ভিদ যখন মাটির নিচে যত পর্যন্ত শিকড়টা বিস্তৃত, সেই টোটাল বিস্তীর্ণ এলাকাটাই হচ্ছে মৃত্তিকা জলস্তর বা আর্দ্র মৃত্তিকা স্তর। সেখানে কিন্তু জল থাকতে পারবে না প্রথমত, ঠিক আছে, অবশ্যই জল থাকতে পারবে না, জলটা কিন্তু তার নিচে চলে যাবে। কিন্তু যেইটুকু জল থাকতে পারবে না সেখানে শিকড় রয়েছে, তাহলে সেইটুকু এলাকা আমরা কি বলছি না, মৃত্তিকা জলস্তর বলছি বা আর্দ্র মৃত্তিকা স্তর বলছি। যেমন এখানে আমি লিখে দিয়েছি উদ্ভিদের শিকড় পর্যন্ত এলাকা। ঠিক আছে, এবার নেক্সট রয়েছে মধ্যবর্তী স্তর। মধ্যবর্তী স্তর কাকে বলছি, মধ্যবর্তী কেন, দেখো সম্পৃক্ত স্তরই হচ্ছে কিন্তু মেন জিনিস আমাদের, কিন্তু অসম্পৃক্ত স্তর এখন পড়ছি আমরা। তার মানে কি বলতে পারি, কৈশিক স্তর, এই যে আমাদের কৌশিক স্তর আর এই হচ্ছে আমাদের মৃত্তিকা স্তর, এই দুইয়ের মাঝে যে স্তরটা রয়েছে সেটাকে আমরা কি বলছি, কৈশিক স্তর বলছি। তাহলে কি হচ্ছে, এটা কিন্তু সম্পৃক্ত স্তর থেকে ঊর্ধ্বমুখী, সরি মানে জল ও বায়ুর, এখানে কি রয়েছে না, জল আর বায়ুর আবদ্ধ স্থল। এখানে জল কম বেশি থাকে বা যাচ্ছে, আর বায়ু তো সবসময় রয়েছে। তাহলে জল ও বায়ু দ্বারা আবদ্ধ মৃত্তিকা আর কৌশিক স্তরের মধ্যবর্তী যে স্তর, সেই স্তরটাকে আমরা বলছি মধ্যবর্তী স্তর বা মৃত্তিকা বায়ু স্তর। ঠিক আছে, ক্লিয়ার আশা করি। এবার নেক্সট রয়েছে আমাদের কৈশিক স্তর।
কৈশিক স্তর কাকে বলে? কৈশিক স্তর হচ্ছে সম্পৃক্ত যে স্তর, মেন যে আমাদের জলটা যেখানে রয়েছে আমাদের সম্পৃক্ত স্তর, সেই সম্পৃক্ত স্তরের উপরে, এই যে সম্পৃক্ত স্তর, এই সম্পৃক্ত স্তরের উপরে যে স্তরটা রয়েছে সেই স্তরটাকে আমরা বলছি কৈশিক স্তর। কৈশিক স্তরে কি হচ্ছে না, সম্পৃক্ত স্তর থেকে ঊর্ধ্বমুখী চলন ঘটায় জলের পৃষ্ঠটানের ফলেই কি হচ্ছে না, এখানে জলটা ঊর্ধ্বমুখী হচ্ছে পৃষ্ঠটানের কারণে। তার মানে কি, এখানে জলের অণুগুলি কম বেশি কী করছে না, বেষ্টন করে রয়েছে। অবশ্যই তাহলে যেখানে দেখবা জল বেশি রয়েছে না, তার আশেপাশের অণুগুলো দেখবা জলে জর্জরিত অবস্থায় থাকে কম বেশি। আশা করি তোমরা এটা খেয়াল করেছো বিভিন্ন জায়গায়। ঠিক আছে, এইবার আরেকটা যেটা জিনিস আমাদের বুঝতে হবে, নেক্সট যেটা রয়েছে আমাদের সম্পৃক্ত বা ফ্রিয়েটিক স্তর। সম্পৃক্ত স্তর যেটা কাকে বলবো না, অসম্পৃক্ত স্তর শেষ করলাম, এই যে অসম্পৃক্ত স্তর শেষ হলো এখানটায়, তারপরে অপ্রবেশ শিলা পর্যন্ত যে স্তর রয়েছে সেটাই হচ্ছে সম্পৃক্ত স্তর, যেখানে জলের ভাগটা অনেক বেশি এবং ভেজা ভেজা থাকে, সবসময় সম্পৃক্ত থাকছে বা ভেজা থাকছে। ঠিক আছে, আর তাহলে সেটাকে আমরা কি বলছি, সম্পৃক্ত স্তর। আর কি রয়েছে না, ফ্রিয়েটিক স্তর রয়েছে। ফ্রিয়েটিক কি, ফ্রিয়েটিক কেন বলছে সম্পৃক্তকে? ফ্রিয়েটিক বলছে এই জন্যই যে এই সম্পৃক্ত স্তরের জলকেই বেশিরভাগ ক্ষেত্রে মানুষেরা কি করে, নলকূপের মাধ্যমে উপরে জলটাকে সঞ্চালিত করে, তাই আমরা এটাকে কি বলছি না, ফ্রিয়েটিক জল বলছি। আবার বলছি, নলকূপের মাধ্যমে মানুষজন এই সম্পৃক্ত স্তরের জলকে উপরে নিয়ে আসছে, তাই আমরা এই স্তরটাকে অন্য আরেকটা নামে ডেকে থাকি, সেটাকে আমরা বলছি ফ্রিয়েটিক স্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো এই টপিকটা। ঠিক আছে, যদি বুঝতে না পারো তাহলে আরেকবার রিভিশন করে ভিডিওটা দেখে নাও, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এবং অবশ্যই খাতায় নোট করে নেবে, খাতায় নোট না করলে কিন্তু হবেই না। ঠিক আছে, আর নেক্সট ভিডিওতে আরও ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আসবো আমি এই অধ্যায়ের। আপাতত আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ঠিক আছে, পরবর্তী ক্লাসে অন্যান্য জিনিস নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আরও ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো শেষ করা যাক। পরবর্তী ক্লাসে তোমরা সবাই চলে এসো। ঠিক আছে, থ্যাংক ইউ।